হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রসায়ন বিজ্ঞান প্রথম পত্র গুণগত রসায়নের ছোট্ট একটি টপিকস নিয়ে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের এই অধ্যায়টা 25, 26 এবং ব্যাচের যে শিক্ষার্থীরা আছেন, পাশাপাশি যারা এসএসসি দিবেন এবার সামনে, যারা 27 ব্যাচ আছেন, তাদের জন্য এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অধ্যায় 2 গুণগত রসায়ন। আমরা এখানে যে টপিকসগুলো নিয়ে কথা বলবো একবারে সংক্ষেপে কথা বলবো। আজকে কোনো ডিটেলস পড়ানো হবে না, জাস্ট ওয়ান শর্ট ক্লাস। যদি আমি বলি ভুল হবে, এটা হবে হাফ শর্ট ক্লাস। তো গুণগত রসায়ন থেকে কী কী পড়বা এবং সেগুলোর অ্যান্সারটা কেমন হবে এবং সেটা ওমেগাতে তোমাদেরকে কিভাবে প্রেজেন্টেশন করবে এবং তুমি কিভাবে জানতে পারবা অণু পরমাণু সম্পর্কে। আসেন, তো প্রথমত হচ্ছে গুণগত রসায়নের ফার্স্ট হচ্ছে পরমাণু ও পরমাণুর মূল কণিকা কি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পরমাণু অথবা পরমাণুর মূল কণিকা সম্পর্কে জানতে হলে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, ডেমোক্রিটাস এবং লুসিপাসের তথ্য আমাদের জানতে হয়। এখন বিষয় হচ্ছে স্যার, আমি পরমাণু সম্পর্কে জানতে চাই, তাহলে ওই যে বললাম ডিটেলস তো এখানে প্রয়োজন নাই। তুমি এখন ডিটেলস না জেনে শুধু পরমাণু নিয়ে যদি কথা বলি, যে মনে করো এটা একটা মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থের যে ছোট ছোট যে অংশগুলো থাকে, অর্থাৎ অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এদের নাম কি? এদের নাম হচ্ছে অবিভাজ্য কণা। আর এই অবিভাজ্য কণার নাম কি? পরমাণু। যেটা ভারতীয় একজন বিজ্ঞানী কণার নাম দিয়েছেন অ্যাটম, দ্যাট ইজ নট টু কাট। সো পরমাণু দেখতে কেমন হবে এবং পরমাণু নাকি অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে সায়েন্টিস্ট এরিস্টটল বলছেন যে না, পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হতে পারে না, পরমাণুকে আরো ছোট ছোট অংশে ভাগ করা যায়। আর সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অথবা স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পরমাণু সম্পর্কে কথা বলার ক্ষেত্রে যেটা দেখলাম, যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে। এই দেখো এখানে নিউক্লিয়াস আছে এবং কক্ষপথে কি ইলেকট্রনগুলো ঘুরতেছে, যেটা কি বলছেন সায়েন্টিস্ট রাদারফোর্ড। তো তোমরা এই বিষয়গুলো দেখবা যে পরমাণুর কোথায় কি থাকবে। কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, আবার নিউক্লিয়াস তৈরি হবে কি দিয়ে? প্রোটন আর নিউট্রন দিয়ে, তাই তো? আচ্ছা, দ্যাট ইজ যে প্রোটন প্লাস নিউট্রন, এই দুইটা দ্বারা তৈরি হবে। এখানেও কি আছে? নিউক্লিয়াস আছে, ঠিক আছে। আর এগুলো কি? ইলেকট্রন, দ্যাট ইজ রাদারফোর্ড আসলে কখনো বলেন নাই যে পরমাণুর ভিতরে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে, বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এরকম বলেন নাই। তাই এখানে আসলে বৃত্তাকার কক্ষপথ দেখানো হয় নাই, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস সবসময় তৈরি হয় কি দিয়ে? প্রোটন আর নিউট্রন দিয়ে। বাট তুমি কি এটা জানো যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে সাধারণত কোনো নিউট্রন থাকে না, শুধুমাত্র প্রোটন দ্বারা গঠিত হয়ে থাকে একমাত্র হাইড্রোজেন পরমাণু। মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তীতে আমরা যদি কথা বলি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রনিক মানে ক্যাপচার, দ্যাট ইজ দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে ইলেকট্রন যখন বের হয়ে যায়, এই যে এখানে কিন্তু ইলেকট্রন, লুক অ্যাট, একটা পরমাণুর ভিতরে যে ইলেকট্রন থাকে বা নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন বের হয়ে গেল, তোমার এই নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, নিউক্লিয়াস যা আছে তাই থাকবে। হ্যাঁ, নো চেঞ্জ, এখানেও তুমি দেখতে পাচ্ছ। এখনো আরেকটা বিষয় লক্ষ্য করি আমরা, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পড়ছো, সেই মানে সেই ইলেকট্রনের চার্জ এবং ভর তুমি হিসাব করতে পারবা কিনা। একবারে শর্টকাট যদি আমি বলি যে ইলেকট্রনের চার্জের ভ্যালু তুমি কিভাবে হিসাব করবা, লুক অ্যাট, সূত্র হচ্ছে ই নট এন এ ইকুয়াল কি 1 ফ্যারাড, তাই তো? সো আমি যদি এখন এখানে এই ই নট মানে ই মাইনাস বের করতে চাই, 1 ফ্যারাড ডিভাইডেড বাই 96, মানে 1 ফ্যারাড ডিভাইডেড বাই কত? নাম্বার অফ অ্যাভোগাড্রো, দ্যাট ইজ এন এ, তাই তো? সো 1 ফ্যারাড ইকুয়াল কত? 1 ফ্যারাড ইকুয়াল হচ্ছে 96,500 কুলম্ব, ঠিক আছে। আর নাম্বার অফ অ্যাভোগাড্রোর মান কত? 6.02 10 টু দি পাওয়ার কত? 23, দ্যাট ইজ। আমি যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে আমি ইলেকট্রনের চার্জের মান পেয়ে যাব। একইভাবে ভর এটাও বের করা যাবে। সো এটা তেমন একটা আসে না, তুমি চাইলে এটা দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। বাট আমরা এখানে শর্টকাট দেখিয়ে দিলাম যে কিভাবে তুমি বের করবা। আবার ইলেকট্রনের ভর বের করারও সূত্র আছে, যেটা বিজ্ঞানী থমসন বের করেন, ইলেকট্রনের চার্জ এবং ভরের একটা অনুপাত। আর ইলেকট্রনের চার্জ এবং ভরের অনুপাতকে যদি আমরা তোমার ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করা হয়, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে ইলেকট্রনের ভর, ঠিক আছে। তো ভরও তুমি জানতে পারো চাইলে। এইখানে দেখো ফিগারটা, যে একইভাবে যদি আমরা দেখি এটা কার মডেল, এটা রাদারফোর্ডের মডেল। কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখো যদি বলি যে বৃত্তাকার কক্ষপথের কথা কি বলা হয়েছে কিনা, অবশ্যই না। তাহলে এটা কার মডেল হবে? এটা হবে বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেলে কেন্দ্রে থাকবে কি? নিউক্লিয়াস। আর কক্ষপথে কে থাকবে?
ইলেকট্রন। আর কক্ষপথগুলো দেখো এই যে বৃত্তাকার, তাই তো, কক্ষপথগুলো কি বৃত্তাকার, এটাই বলছেন বোর। এবার যদি আমরা আসি যে পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর বলতে কি বুঝো, এটা দরকার নেই। অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক ম্যাস, অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ম্যাস বলতে কি বুঝবো আমরা, অ্যাটমিক নাম্বার কি, অ্যাটমিক নাম্বারটা হচ্ছে প্রোটন সংখ্যাটাই, ঠিক আছে। আর অ্যাটমিক ম্যাস হবে নিউক্লিয়াসের ভরটাই, একবারে সহজ। যদি আমি বলি যে তুমি যদি এখানে লক্ষ্য করো যে এইখানে P+N, এটা কি, এটা হচ্ছে তোমার অ্যাটমিক ম্যাস। আর এখানে যে ইলেকট্রনটা আছে এটার নাম কি, এটা তো ইলেকট্রন। সকল পরমাণুরই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সবসময় কি থাকে, সমান থাকে। তারপরে এই বিষয়গুলো এখানে দেখলাম। আচ্ছা, পরবর্তীতে যদি আসি আমরা, দেখো পরবর্তী একটু যদি আমরা দেখানোর ট্রাই করি, যেমন ধরেন আপনার যে প্রোম্যাথিয়াম একটা মলিকিউল বা এলিমেন্টস, হ্যাঁ, বা যদি আমরা বলি, সো এটার কিন্তু কক্ষপথ দেখানো হয়েছে। তারপর হচ্ছে কক্ষপথগুলো কেমন হবে, এটা কিন্তু আপনার অবশ্যই রাদারফোর্ড না, এটা বোরের পরমাণু মডেল অনুযায়ী যে বৃত্তাকার কক্ষপথ ইলেকট্রনগুলো ঘুরবে, ঠিক আছে। যদি আসলে বৃত্তাকার কক্ষপথ পরে এটা আবার উপবৃত্তাকার হয়ে যায়, আমরা আইসোবার, আইসোটোন, আইসোমার বা আইসোটোন, আইসোবার, আইসোটোপ কি, এই চারটা ডেফিনেশন ভালো করে শিখবো, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আইসো মানে আমি যদি বলি যে আইসোটোপ কি, লুক অ্যাট আইসোটোপ কি, আমি যদি এখানে বলি যে আইসোটোপ কি, আইসো মানে কি, আইসো মানে হচ্ছে সেম, আর টোপ মানে কি, প্রোটন, তার মানে কি দাঁড়ালো, সেম প্রোটন, ঠিক আছে, সেম প্রোটন। আর এখানে কি প্রোটন সংখ্যা একই হবে। পৃথিবীতে এই পর্যন্ত টোটাল 3100 আইসোটোপ আছে, এর মধ্যে 1800 আইসোটোপ হচ্ছে না তোমার আর্টিফিশিয়াল, আর 1300 কি, 1300 হচ্ছে ন্যাচারাল। টোটাল কত হলো 3100। একমাত্র সোডিয়াম এবং গোল্ড, তুমি যদি আসো কার কার আইসোটোপ নাই, এই যে সোডিয়াম এবং গোল্ড, এদের কোনো কি নাই, আইসোটোপ নাই। তাহলে তুমি এই বিষয়গুলো একটু ভালো করে দেখবা। আর আইসো বার মানে ভর সংখ্যা সেম হবে, আইসোটোন নিউট্রন সংখ্যা সেম হবে। আইসোমার কি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, একটু একটু টাফ, বাট তুমি এটা শেখা উচিত। যেমন ধরো ব্রোমিন 35, ব্রোমিন 35, এই যে দুইটা ব্রোমিন গ্যাস বা ব্রোমিন গ্যাস যদি আমরা বলি, আইসোমার ব্রোমিনের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব এখন কিভাবে, এদের আইসোমার হচ্ছে যে প্রোটন নিউট্রন ভর সংখ্যা সবই ঠিকঠাক, শুধুমাত্র এদের তেজস্ক্রিয় ধর্ম এবং অভ্যন্তরীণ কাঠামোতে কি থাকবে, পার্থক্য থাকবে, দ্যাট ইজ কল্ড আইসোমার। তাহলে ব্রোমিন 35, ব্রোমিন 35, এদের ভর সংখ্যা যা, নিউট্রন সংখ্যা বা সরি ভর সংখ্যা যা থাকবে, প্রোটন সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা কি তাই হবে, কিন্তু এদের বা অভ্যন্তরীণ ধর্ম এবং তেজস্ক্রিয় ধর্মের মধ্যে যথেষ্ট কি আছে, পার্থক্য আছে। সো এই যে তোমার এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা কথা বলবো নতুন একটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এটা টপিকস। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আইসোটোপ আইসোবার নিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার ট্রাই করছি। আমরা নতুন টপিকস একটু পরে যাচ্ছি। এই যে আইসোটোপ আইসোবার, দেখো কার্বনের দেখো কার্বন কত 12, কার্বন কত 18, কার্বন কত 14। তো তুমি যেখানে দেখতে পাচ্ছ যে কার্বন 12 বা এই যে কার্বন 12, হ্যাঁ, কার্বন কত 13, কার্বন কত 14। সো এইখানে যে ফ্যান্টাস্টিক বিষয়টা হচ্ছে ভাইয়া, যে এদের এখানে তুমি যদি ভর সংখ্যা একই যদি আমরা বলি, আদৌ কি একই হবে কিনা। যেহেতু স্যার এটা আইসোটোপ, তার মানে প্রোটন সংখ্যা কি হবে, একই হবে। তো প্রোটন সংখ্যা এক, তাহলে নিউট্রন সংখ্যা অবশ্যই এক না, আর নিউট্রন সংখ্যা যেহেতু এক না, তার মানে পারমাণবিক ভরও কি হবে, ভিন্ন হবে। এই বিষয়গুলো আমরা এখানে তোমাদেরকে দেখানোর ট্রাই করছি। এখন যদি আমরা আরো একটু ডেপথ যাই, যেহেতু এখানে আসলে অনেক বড় একটা লেকচার, পারমাণবিক ভর সংখ্যা বলতে কি বুঝো, এখানে আমরা পারমাণবিক ভর সংখ্যা বলতে অনেক কিছু এখানে এক্সপ্লেন করা আছে। এগুলো সাধারণত নর্মাল বিষয়, এগুলো তোমরা দেখতে পারো বাসায় বসে বসে। আর এইখানে যদি তুমি আসো যে স্যার পারমাণবিক ভর বা ইলেকট্রন কিভাবে, কোন কোন সেটেলমেন্টে কিভাবে তুমি ইলেকট্রনগুলো দেখবা, কক্ষপথের ইলেকট্রনগুলো কিভাবে দেখাবো, প্রোটনকে কিভাবে ডায়াগ্রাম করব, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। পরমাণু মডেল মোস্ট ইম্পর্টেন্ট, 4টা না 5টা পরমাণু মডেল আছে মাই ডিয়ার স্টুডেন্টস। এটা হচ্ছে কি থমসন বা পাম্পোনিং পরমাণু মডেল, তারপর হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। যেহেতু আমার পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন সবই আছে, তাহলে প্রথম যেহেতু থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, তিনি এটা মডেল দেন থমসন মডেল বা পাম্পোনিং মডেল। দেখো এই যে পাম্পোনিং মডেল। এরপরে 1911 সালে সায়েন্টিস্ট রাদারফোর্ড তিনি আবার প্রস্তাব করে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কি আবিষ্কার করেন, নিউক্লিয়াস। তখন পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াস আছে, এবং এই নিউক্লিয়াস যেহেতু চলে আসছে, তাহলে থমসনের ইলেকট্রন এবং রাদারফোর্ড সাহেবের নিউক্লিয়াস কে কিভাবে পরমাণুর ভিতরে থাকে, সেই বিষয়গুলোকে উপস্থাপন করার জন্য আসছে রাদারফোর্ডের পরমাণু মডেল।
যেটাকে আমরা সোলার সিস্টেম অ্যাটম মডেলে বলে থাকি। তো ভাইয়া তোমরা এখান থেকে আসলে অ্যাকচুয়ালি এই যে এটা মানে থমসনের মডেলকে কেন কিভাবে কি মডেল বলা হয়েছে, হ্যাঁ, ওয়াটারমেলন মডেল কেন বলা হয়েছে, প্লাম মানে পাম্প পোডিং মডেল কেন বলা হয়েছে, তারপর হচ্ছে ওনার মতে, হ্যাঁ, আপনার যে কি বলে স্প্যারিক্যাল ক্লাউড অফ পজিটিভ চার্জ অ্যান্ড ইলেকট্রন কে কোথায় থাকবে, এই বিষয়গুলো উনি বলে যান নিজের মতো করে। বাট সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে ওনার মডেলে আসলে ওইরকম পাওয়ার কিছু নাই, শুধু পরমাণুর ভিতরে ইলেকট্রন আছে, এটা সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা যদি দেখি যে রাদারফোর্ড পরমাণু মডেল, এটা তোমরা একটু দেখে নেবা যে রাদারফোর্ড পরমাণু মডেলটা কি। উনি সাধারণত একটা ইলেকট্রনের ক্ষেত্রে ওনার মডেলটা প্রযোজ্য, এবং উনি যে কথাগুলো বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা একটা নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকবে, রাইট? দেখো কিভাবে ঘূর্ণায়মান থাকে। এবং রাদারফোর্ডের এই মডেলটা টোটালি ডিপেন্ড করে কোথায়? রাদারফোর্ডের এই মডেলটা ডিপেন্ড করে শুধুমাত্র কোথায় বলো তো? বলবিদ্যার উপর, মানে বলবিদ্যার উপর ভিত্তি করে রাদারফোর্ডের পরমাণু মডেল আসছে গিয়ে। সো সেখানে তিনি কিন্তু বৃত্তাকার কক্ষপথের কথা বলেন নাই। এই দেখুন ওনার কক্ষপথের অবস্থা, এখানে দেখানো হচ্ছে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতেছে বা ঘুরবে, আর এখানে দেখানো হচ্ছে কি নিউক্লিয়াসের অবস্থান। তো আপনারা এই অবস্থান প্রেক্ষাপটগুলো দেখে নেবেন রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। তবে রাদারফোর্ড কিছু কিছু ব্যাপারে অনেক বেশি মজার তথ্য দিচ্ছেন, সেগুলো যেমন ধরো ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, হ্যাঁ, তখন ইলেকট্রন কি করে নিউক্লিয়াস থেকে দূরে থাকতে চায়, আবার নিউক্লিয়াস কি করে ইলেকট্রনের কাছে টানতে চায়। এখন যদি আমি বলি যে দূরে থাকা বা কাছে টানা এই বিষয়গুলা, এই টানাটানির এই স্বভাবটা ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে কেনই বা রইল? দেখেন ভাই, এই যে এখানে যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ, এই ইলেকট্রন যখন দেখো এই ইলেকট্রনকে নিউক্লিয়াস এই যে কেন্দ্রের দিকে টানতে চায়, হ্যাঁ, কেন্দ্রের দিকে না। আমি যদি পাশে একটু দেখাই, লুক অ্যাট, তো এখানে তুমি দেখছো কি কক্ষপথ, এখানে কি ইলেকট্রন, এই ইলেকট্রনকে নিউক্লিয়াস কেন্দ্রের দিকে টানে, দ্যাট ইজ কেন্দ্র আকর্ষী ফোর্স, এটা নাকি কেন্দ্র আকর্ষী বল। তাহলে ইলেকট্রন যে বল দ্বারা এই দেখেন নিউক্লিয়াস যে বল দ্বারা ইলেকট্রনকে টানে সেটাকে বলে কেন্দ্র আকর্ষী বল। আবার ইলেকট্রন নিউক্লিয়াসের কাছ থেকে যে বলের মাধ্যমে দূরে থাকতে চায় সেটা কেন্দ্র বিকর্ষী বল। কেন্দ্র আকর্ষী এবং কেন্দ্র বিকর্ষী বল নিয়ে আসলে মেইন কথা। আমরা জানি যে কেন্দ্র আকর্ষী বলের সূত্র হচ্ছে ভাইয়া জেড ই স্কোয়ার বাই কি আর স্কোয়ার। আবার কেন্দ্র বিকর্ষী বলের সূত্র কি এম ভি স্কোয়ার বাই কি আর। এই দুইটা সূত্রকে আবার প্রতিপাদন করে আমরা পেয়ে যাব কি ব্যাসার্ধের সমীকরণ, ঠিক আছে? পরে আসতেছে এগুলা। কিন্তু এই যে কেন্দ্র আকর্ষী কেন্দ্র বিকর্ষী বলের যে ফর্মুলা, এটা কিন্তু রাদারফোর্ড বলেন, এটা বলছে কি সায়েন্টিস্ট বোর। উনি কি বলছেন রাদারফোর্ড? উনি বলছেন যে পরমাণুর কেন্দ্রে যতগুলা ধনাত্মক চার্জ থাকবে কক্ষপথে ঠিক ততগুলা ঋণাত্মক চার্জ থাকবে। দ্যাট ইজ পরমাণু হবে কি চার্জ বা আধান নিরপেক্ষ, এবং দুইটা একটা কি হবে অপোজিট হবে, যেহেতু একটা প্লাস একটা কি মাইনাস, এই কারণে কি হয় পরমাণু চার্জ কিংবা আধান নিরপেক্ষ। তো এই বিষয়গুলো খুবই চমৎকার ছিল। এবং সোলার সিস্টেম অ্যাটম মডেল যেটা, যে সৌরজগতের সাথে, অর্থাৎ সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র ঘূর্ণায়মান, ঠিক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। যেহেতু সৌরজগতে অভিকর্ষ মহাকর্ষ বলের একটা বিশাল মানে থিসিস আছে বা গবেষণা আছে, কিন্তু পরমাণুর ভিতরে তো আর এটা নাই। পরমাণুর ভিতরে আছে কি মানে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ। সৌরজগতের সাথে পরমাণুর ইলেকট্রন এবং কক্ষপথ অথবা নিউক্লিয়াসের তুলনা করাটা টোটালি ঠিক হয়নি। এবং বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা আমরা রাদারফোর্ডের মডেল থেকে দিতে পারি নাই। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড আবিষ্কার করেন কি পরমাণুর কেন্দ্রে কি আছে, নিউক্লিয়াস আছে। আর সেটা জানতে হলে আপনাদের এইখানে আসতেই হবে যে কি থেকে কি হয়ে গেল। এই দেখো যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এটা প্রমাণ করার জন্য সায়েন্টিস্ট রাদারফোর্ড এই একটা পরীক্ষা করেন, যেখানে উনি জিঙ্ক সালফাইড পর্দা নিছেন রেডিয়েন্ট হওয়ার জন্য, আলফা কণা নিছেন হিলিয়াম থেকে, তারপর হচ্ছে নাকি গোল্ড বা স্বর্ণপাত স্প্লিট। এই যে লক্ষ্য করো এই পরীক্ষাটা তোমরা দেখবা, এবং কিভাবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আবিষ্কার হয়, আলফা কণা যখন ফ্লো হয় কিভাবে বেঁকে যায়, কিছু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। প্রায় 20,000-এর মধ্যে একটা কণা পূর্বের অবস্থায় ফিরে আসে। প্রায় 99% কণাই আপনার গোল্ডের পাত বা স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দার উপরে গিয়ে আলোক প্রবাহ সৃষ্টি করে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে কি সব, এই যে এগুলো সব কি জিঙ্ক সালফাইড পর্দা। এটা তুমি একটা ভিউ অফ মাইক্রোস্কোপ দেখতে পারো যে আসলে কি কি হচ্ছে বা কি কি ঘটতেছে। এবং আরেকটা মজার বিষয় থাকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি এই যে আলফা কণা তাদের গতি যে বেঁকে যায় বা পূর্ব অবস্থায় ফিরে আসে, এই দেখো এখানে যে ফিরে আসতেছে, এই যে সোজা চলে যাচ্ছে, হ্যাঁ, এই যে সোজা যাচ্ছে, আবার এখানে লাইন বেঁকে যাচ্ছে কেন? কারণ এই যে কেন্দ্রে কি আছে, কেন্দ্রে আছে নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে, এটা চিরন্তন সত্য কথা। এটা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আর এইখানে পুরো বিষয়গুলো লেখা আছে, আমরা আমাদের পেজে পিডিএফ করে আমাদের এই স্লাইডটা দিয়ে দেবো, তোমরা এখান থেকে নোট করে নিবা, ঠিক আছে?
তো বাচ্চারা এই রাদারফোর্ডের পরীক্ষা থেকে কি কি পর্যবেক্ষণ হলো এবং আমাদের বইয়ে যেটা আছে রাদারফোর্ডের মানে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তুমি এটা দিলেও চলবে অ্যাজ ইউজুয়াল সুন্দরভাবে এই কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসবে তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এবং রাদারফোর্ডের পরমাণু মডেল মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা ওকে এখানে কিছু প্রশ্ন যদি আমরা সেট করি যে প্রত্যেকটা কোশ্চেনের কিছু ব্যাখ্যা দেওয়া আছে হ্যাঁ আলফা কণার কেন নিছেন আলফা কণার উৎস কি হ্যাঁ আলফা কণার বৈশিষ্ট্য কি এটা 2 নম্বরের পরীক্ষা আসবে আলফা কণার উৎস বা আলফা কণার বৈশিষ্ট্য এটা দ্বিধনাত্মক চার্জ যেটা আমরা সবাই জানি এই দেখো আরেকটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে এখানে কিভাবে কণাগুলা বেঁকে যায় হ্যাঁ আলফা কণা কিভাবে বেঁকে যায় সেগুলো এখানে দেখানো আছে তুমি এটাও দিতে পারো যে দ্যাট ইজ এ সোর্স হ্যাঁ এই দেখো এখান থেকে স্যাম্পল করা হয়েছে এই যেটা স্বর্ণপাত এই যে লাইন কিভাবে বেঁকে যায় এখানে দেখতে পাচ্ছ সো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা খুব ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট ছিল যেখানে আবিষ্কার হয় পরমাণু কেন্দ্রে কি আছে নিউক্লিয়াস আছে আমরা রাদারফোর্ডে যেতে চাই না আমরা এখন চলে যাব সায়েন্টিস্ট বোর তো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে কি পেয়েছি বা কি পাই নাই তার উপর ভিত্তি করেই বোর কিছু মডেল আবিষ্কার করেন আর বোরের পরমাণু মডেলে আমরা যেটা জানি যে বোর কি বলছেন বা বোরের পরমাণু মডেলে কি আছে এই বিষয়গুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে কক্ষপথ সম্পর্কে ধারণা মানে অরবিটের কনসেপ্ট দিয়েছেন শক্তি শোষণ ও বিকিরণ দিয়েছেন এবং কৌণিক ভরবেগ নিয়ে কথা বলেছেন mvr = nh/2π তবে রাদার মানে বিজ্ঞান সায়েন্টিস্ট বোরের পরমাণু মডেল থেকে আমরা পরমাণুর ব্যাসার্ধ বের করা থেকে শুরু করে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি এবং গতিবেগ বের করার যে ফর্মুলা সবই পেয়ে যাব এক এক করে তো আমরা এখানে যেটা দেখতেছি যে রাদারফোর্ড যখন বলছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন এইভাবে ঘূর্ণায়মান থাকে ম্যাক্সওয়েল কি বলছেন যে কোনো একটা গতিশীল পথে একটা কণা যখন ঘূর্ণায়মান থাকে সে অল টাইম গতি হারাবে মানে শক্তি হারিয়ে ফাইনালি কোথায় কেন্দ্রে পতিত হবে কিন্তু রাদারফোর্ড মডেলে এই ধরনের কোনো কথা বলা হয় নাই যদি কেন্দ্রে পতিত হয় তাহলে তো পরমাণুর অস্তিত্বই থাকে না এই বিষয়গুলো সবচেয়ে বেশি ফোকাস করা হয় তো আমরা এখন এই যে দেখেন যে একটা কণা যখন ঘূর্ণায়মান থাকে সে যে শক্তি হারাবে কারণ প্রত্যেকটা কণার একটা কি আছে অন্তঃস্থ শক্তি আছে যখন সে ঘূর্ণায়মান থাকে তখন সে অন্তঃস্থ শক্তি হারিয়ে গেলে কণাটা দুর্বল হয়ে যায় তাহলে কক্ষপথের নিউক্লিয়াস আপনার পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস কি করবে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটা টেনে নিয়ে আসবে তার মানে হচ্ছে যে পরমাণুর কোনো অস্তিত্বই থাকে না ওকে তাহলে আমরা এই বিষয়গুলো একটু দেখবো চমৎকারভাবে সুন্দরভাবে দেখব তাহলে রাদারফোর্ডের এই মডেলগুলোকে বোর কিভাবে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাগুলা আমরা এইখানে তুলে ধরেছি যার নাম হচ্ছে বোর পরমাণু মডেল এই যে বোর পরমাণু মডেল ওকে তোমরা বোর পরমাণু মডেলে যে বিষয়গুলো আসছে সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের যে থিওরি বা কোয়ান্টাম থিওরি নিয়ে যেহেতু ওনার মডেলটা আবিষ্কৃত হয় সো আমরা সেই মডেলটা ভালো করে দেখব বোর এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা দেখব তাহলে হবে ঠিক আছে তাহলে কৌণিক ভরবেগ অথবা রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটু ভালো করে জানার জন্য অথবা বোর পরমাণু মডেল জানার জন্য আমরা আপনাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যোগাযোগ করব বা আলোচনা করব নেক্সট ক্লাসটা হবে শুধুমাত্র বোরের পরমাণু মডেলের উপর আমরা বোর পরমাণু মডেল নিয়ে আগামী ক্লাসে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম